আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আমরা আজকে আবার পুনরায় হাজির হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছো তাদের জন্য জেনারেল ম্যাথের যে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের উপর ধারাবাহিক ক্লাস শুরু করেছি, সেই ক্লাসেরই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। বরাবরের মতোই আমাদের সঙ্গে আজকেও আমাদের সবার প্রিয় ওমর ফারুক স্যার উপস্থিত আছে। আজকের ক্লাসটি আমরা স্যারের মাধ্যমে গল্পের মাধ্যমে আমরা শিখব। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমরা বিগত সময়ে এই অধ্যায়ের উপর টোটাল 4টি ক্লাস আমরা ইতিমধ্যে নিয়েছি। আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে অলরেডি সেগুলো পাবলিশ করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে পঞ্চম ক্লাস। এই ক্লাসে দেখো আমাদের আলোচ্য সূচি আমরা লিখেছি যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো ওমর ফারুক স্যার, বিগত ক্লাসগুলোতে আপনি আমাদের সঙ্গে ছিলেন, আপনার কিছু সমস্যা ছিল, আমাদের শিক্ষার্থীদের সমস্যা ছিল, সেগুলো নিয়ে আমরা সমাধান করেছি, কাজ করেছি। তো আজকের ক্লাসে আপনার কি জানতে চান বা কি বিষয়ে আলোচনা করলে আপনি এবং আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের জন্য উপকার হয়? আচ্ছা, বিগত ক্লাসে যে আমরা সাইন 30 ডিগ্রির মান আমরা দেখি হাফ, কস 30 ডিগ্রির মান √3/2 এগুলো শিখে আসছি। তো আজকে আমরা এখানে যে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। এই সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ কেন হইল, এটা ভূমি ভাগ অতিভুজ কেন হইল না? ওকে, বিষয়টা আমি বুঝতে পেরেছি। মানে বিষয়টা এরকম যে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা এরকম আলোচনা করেছি যে আমাদের ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে, সেই অনুপাতগুলো আমরা এরকমভাবে পড়েছিলাম যে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, এরকম 6টি আর কি। তো স্যারের প্রশ্ন বা আমাদের শিক্ষার্থীদেরও এটা প্রশ্ন হতে পারে যে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ কেন, সাইন থিটা সমান অন্য কিছু কেন হলো না, মানে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি কেন, এটা না হয়ে অন্য কিছু কেন হলো না, এটাই তো। ওকে, আমরা ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা এই টপিকসের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, আমি এখানে লিখে রেখেছি যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমাদের একটা সূক্ষ্মকোণ লাগবে স্যার। সূক্ষ্মকোণ কি? যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে। 0 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলি। দেখেন যেখানে আমরা একটা কোণ এঁকে রেখেছি, মোটামুটি ধরা যায় যে 45 ডিগ্রির মতো হবে আর কি, যেহেতু আমরা 90-কে আনুমানিকভাবে অর্ধেক করেছি আর কি, ধরা যায় 45, এবং এটা একটা সূক্ষ্মকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণটা কোনটা স্যার? দেখেন যে সূক্ষ্মকোণটা আসলে কি, যে ও মানে এ ও এক্স বা এক্স ও এ, আপনি যেটাই বলেন না কেন, এই যে কোণ এ ও এক্স, এটা একটা কি স্যার? সূক্ষ্মকোণ। ওকে, সূক্ষ্মকোণের দেখেন যে সূক্ষ্মকোণের এই কোণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? থিটা। হ্যাঁ, এই কোণগুলো স্যার সাধারণত এই থিটা, ফাই, আলফা, বিটা, গামা, এই যে গ্রিক বর্ণগুলো আছে না স্যার, এই বর্ণগুলো দ্বারা মূলত প্রকাশ করা হয়। তার মানে আমি এখানে থিটা ছাড়া অন্য কোনো বর্ণ দ্বারা প্রকাশ করতে পারি? বেশি বহুল প্রচলিত স্যার 6টি এরকম বর্ণ আছে। এই 6টি বর্ণ বেশি ব্যবহৃত হয়। কি কি সেটা? থিটা, আলফা, বিটা, ফাই, সাই, গামা, এই 6টা আমরা কি সবসময়ই প্রায় ব্যবহার করে থাকি। তো এর মধ্যে আপনি চাইলে যে কোনোটা দ্বারা কি এটাকে প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি থিটা দিয়েছি, দ্যাট মিনস আপনাকেও থিটা দিতে হবে এমন কোনো বিষয় না। হ্যাঁ, রাইট। আর আমরা এই বিষয়টাও জানি যে একটা ত্রিভুজের যখন আমরা বাহু এরকম শীর্ষবিন্দুগুলা নির্বাচন করি বা চিহ্নিত করি, তখন ক্যাপিটাল লিটার দিয়ে চিহ্নিত করতে হয়। আর যখন বাহুর দৈর্ঘ্যগুলা চিহ্নিত করি, তখন স্মল লিটার দিয়ে চিহ্নিত করতে হয়। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে যেগুলো হয়। দেখেন স্যার, এখানে মূলত এটা একটা POM, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? কেননা কারণ এর এই যে এম কোণটা সমকোণ, রাইট? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি যে কোনো ত্রিভুজেরই 3টা বাহু থাকে, তারই ধারাবাহিকতায় এই ত্রিভুজেরও 3টা বাহু আছে। এখন স্যার দেখেন, আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি যে যখনই একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, সমকোণী ত্রিভুজের যে 3টি বাহু থাকে, এই 3টি বাহুকে কিন্তু আমরা ত্রিকোণমিতির ভাষায় 3টি আলাদা আলাদা নাম দিতে পারি। কি কি নাম? হ্যাঁ, ওই যে আমরা আগে আলোচনা করেছি লম্ব, ভূমি, অতিভুজ, সেই নামগুলো দিতে পারি। এখন দেখেন স্যার, এই যে কোণটা, এটাকে আমরা থিটা কোণ ধরেছি, এটা সমকোণ। আপনি চাইলে এটাকেও থিটা কোণ ধরতে পারেন। তো আপনি এটাকে ধরবেন নাকি এটাকে ধরবেন, তার উপর ভিত্তি করে এই লম্ব আর ভূমিটা চেঞ্জ হবে। আর একটা অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা
বা সমকোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। এটা আসলে পরিবর্তন হয় না, অতিভুজটা হচ্ছে ফিক্স। আমি কোণ এই পাশে ধরলেও এটা হবে অতিভুজ, আমি যদি কোণ এই পাশে ধরি তাও এটা অতিভুজ। রাইট, অর্থাৎ অতিভুজের কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হয় কি লম্ব এবং ভূমি। ওকে, এখন এটাকে যদি আমরা অতিভুজ বলি স্যার, আর এটাকে আমাদের একটা নাম দিতে হবে, আর এটাকে আমাদের একটা নাম দিতে হবে। সেটা যে আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা লম্ব ভূমিটা চিনব। আচ্ছা ঠিক আছে, এখন সেই হিসাবে যদি বলতে চান স্যার এটা হবে কি অতিভুজ, আর এই যে থিটা কোণ সংলগ্ন যে ক্ষুদ্রতম বাহুটা সেটা কি হয়, এটা ভূমি। আর থিটা কোণের যে বিপরীত বাহু সেটা হয় কি লম্ব। ওকে, এখন স্যার এই যে তিনটা নাম আমরা দিলাম না, অতিভুজ, লম্ব, ভূমি, এই তিনটা নামকে, তিনটা বাহুকে ব্যবহার করে আপনি সর্বোচ্চ কয়টা অনুপাত এখানে তৈরি করতে পারবেন? মানে প্রত্যেকবার কিন্তু অনুপাত মানে কি স্যার, দুইটা লাগবে, দুইটা লাগবে। এই ছয়টাকে আপনি কয়টা, সরি এই তিনটাকে আপনি কয়টা অনুপাত করতে পারেন দেখেন। তাহলে আমরা মূলত নাম পেয়েছি স্যার কয়টা, তিনটা। অতিভুজ, তাই না? অতিভুজ, তারপর হচ্ছে লম্ব, এবং সবশেষ হচ্ছে কি ভূমি। তিনটা নাম আমরা পেয়েছি, যেহেতু তিনটা বাহু আছে তো স্বাভাবিকভাবে তিনটা নামই পাবো। এখন এই কথা হচ্ছে এই তিনটা নামকে ব্যবহার করে স্যার আমরা কয়টা অনুপাত তৈরি করতে পারি দেখেন। আমি হচ্ছে একে একে এই পাশে লিখি। প্রথমত স্যার আমরা লিখতে পারি যে কি লম্ব ভাগ অতিভুজ, ধরেন লিখলাম একটা, ঠিক আছে, লম্ব ভাগ অতিভুজ, এটা একটা লিখলাম। আর কি লেখা যেতে পারে স্যার? আরেকটা লম্ব ভাগ ভূমি লেখা যেতে পারে। ওকে, লম্ব ভাগ ভূমি, এটাও লিখলাম। বলতে থাকেন আপনি যা যা লেখা যেতে পারে। ভূমি ভাগ অতিভুজ লিখতে পারি। হ্যাঁ, ভূমি ভাগ অতিভুজ লিখতে পারি। ওকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে অতিভুজ ভাগ লম্ব লিখতে পারি। অতিভুজ ভাগ লম্ব লিখতে পারি। ওকে, অতিভুজ ভাগ লম্ব। আর কি লেখা যেতে পারে? আর হচ্ছে অতিভুজ ভাগ ভূমি লেখা যেতে পারে। অতিভুজ ভাগ ভূমি। ওকে, ভাগ ভূমি। ওকে, আর কিছু লেখা যেতে পারে? কয়টা হলো? পাঁচটা হয়েছে না স্যার? আরো একটা লেখা যেতে পারে, ভূমি ভাগ লম্ব লিখতে পারি। ভূমি ভাগ লম্ব লিখতে পারি, রাইট। আমি এটাকে একটু এই পাশে লিখি, মার্কার কালি শেষ। ভূমি ভাগ লম্ব, তাই তো? ভূমি ভাগ লম্ব। স্যার আর কি কিছু লেখা যেতে পারে? না, আমি তো দেখতে পাচ্ছি যে তিনটি বাহু আছে, তিনটি দিয়ে এই ছয়টি সম্ভব, ছয়টি অনুপাতই তৈরি করা সম্ভব। আর কি আর নতুন করে কোনোটা তৈরি করা সম্ভব না? আর কোনোটা সম্ভব না। হ্যাঁ, এই যে আমরা ছয়টা অনুপাত পেলাম স্যার, এই ছয়টা অনুপাতকে নির্ধারণ করার জন্য আমাদের যে ওই যে আমরা সাইন কস ট্যান ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত করেছি না, এই ছয়টা অনুপাতকে ওই ছয়টা অনুপাত দ্বারা সংজ্ঞায়িত করা হয়। তার মানে এখানে লম্ব ভাগ অতিভুজ এটাকে যে কোনো একটা অপারেটর দ্বারা প্রকাশ করে, অথবা লম্ব ভাগ ভূমি যেটা আছে এটাকে একটা যে কোনো একটা অনুপাত দ্বারা প্রকাশ করে, এরকম। তাহলে এই যে স্যার লম্ব ভাগ অতিভুজ আছে না, এটাকে বলা হয় সাইনের অনুপাত। কিসের অনুপাত? সাইনের অনুপাত। আর এখানে আমরা কোণ হিসাবে যেহেতু থিটা ধরেছি স্যার, এই জন্য আমরা এখানে লিখতে পারবো যে লম্ব ভাগ অতিভুজ সমান কি সাইন থিটা। লম্ব ভাগ হচ্ছে সাইন দ্বারা অনুপাত বুঝতেছি, আর এই থিটা দ্বারা আমরা কোণ বুঝতেছি। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করি, এটা কিন্তু আসলে কোনো প্রমাণ থেকে আসে নাই, এটা জাস্ট নামকরণ করা হয়েছে, এজন্যই সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। এটা কোনো প্রমাণের মাধ্যমে কিন্তু আসে নাই। যেমন আপনার নাম ওমর ফারুক, আপনার বাবা মা রেখেছে এই জন্য ওমর ফারুক, এখানে কিন্তু কোনো প্রমাণের কিছু নেই। এই বিষয়টাও এরকম, ছয়টা অনুপাত হয়, এই ছয়টা অনুপাতকে ছয়টা অনুপাত দ্বারা কি করা হয়েছে? প্রকাশ করা হয়েছে, ডিফাইন করা হয়েছে। তাহলে লম্ব ভাগ অতিভুজ সমান কি সাইন থিটা, লম্ব ভাগ ভূমি সমান কি ট্যান থিটা, তাই না? ট্যান থিটা, হ্যাঁ, লম্ব ভাগ ভূমি সমান ট্যান থিটা। এখন বলতে পারেন যে স্যার থিটা কোথা থেকে আসলো? ওই যে তো আপনি থিটাই দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি যে কোনো জিনিস ইউজ দিতে পারেন, রাইট। তবে সাধারণত ওই যে ছয়টি ব্যবহার করা হয় আমরা বললাম। এইভাবে মূলত ছয়টা নামকরণ হয় স্যার। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, তারপরে যেখানে আরেকটা দেখেন অতিভুজ ভাগ লম্ব আছে না স্যার, এটা হচ্ছে সাইনের বিপরীত কে কোসেক, তাই না? কোসেক, এই কোসেক থিটা দ্বারা এটাকে প্রকাশ করা হয়। এরপর লম্ব ভাগ ভূমি দেখছেন, এটা কি ট্যান থিটা। আর এই যে ভূমি ভাগ লম্ব, এটা কি
এটা যেহেতু tan এর উল্টা, তার মানে এটা cot থিটা cot থিটা দ্বারা প্রকাশ করা হয়। তারপর বাকি থাকলো দুইটা, একটা হচ্ছে কি স্যার, ভূমিভাগ অতিভুজ। ভূমিভাগ অতিভুজ কি? এটা হচ্ছে cos থিটা রাইট। এবং আরেকটা কি থাকলো, অতিভুজ ভাগ ভূমি sec থিটা। এই হচ্ছে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মানে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার যে এই যে sin থিটা সমান লম্বভাগ অতিভুজ কেন হলো, আপনি প্রশ্ন করেছিলেন যে এই লম্বভাগ অতিভুজ সমান অন্য কোনোটা কেন হইলো না, মানে কেন হলো না, এর উত্তর হচ্ছে আসলে শুরুতে যারা এগুলো নিয়ে কাজ করেছে, যারা এগুলো আবিষ্কার করেছে, তারা এটার নামটা এভাবে রাখছে এজন্যই, তাছাড়া মূলত এখানে অন্য কোনো কারণ নাই। তার মানে বিজ্ঞানীরা এই লম্বভাগ অতিভুজকে sin থিটা দ্বারা প্রকাশ করছে বিধায় আমরা এটা sin থিটা মনে রাখি। রাইট। এছাড়া আর কোনো কারণ নাই। মূলত এই 6টা অনুপাত আমরা এখান থেকে তৈরি করতে পারি। এই 6টা অনুপাতকে সহজ কথায় 6টা নাম দ্বারা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। আমি আপনি যদি বলি যে লম্বভাগ অতিভুজ সমান কোসেক থিটা, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, হবে না বলতে এটার নামকরণ এভাবেই নির্ধারিত হয়ে গেছে, এখন আমাদের কিছু করার নেই, এভাবেই আমাদের পড়তে হবে। তো এই ছিল মূলত আজকের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে ক্লাসটি, সেই ক্লাসটি আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এই যে ত্রিকোণমিতিক অনুপাত পেলাম আমরা 6টা, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে একে অপরের সাথে কিছু সম্পর্ক আছে, কিছু রিলেশন আছে। এই সম্পর্ক নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। তার মানে পরের ক্লাসে আমরা শিখতে পারবো যে sin এর সাথে কিভাবে cos সম্পর্ক বা tan এর সাথে অন্য কোনো কিভাবে সম্পর্কিত, একে অপরের সাথে কার সাথে কি সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই সম্পর্কগুলো কি আমরা যখন ম্যাথ করি, অধ্যায়ের অঙ্কগুলো যখন করি, এই সম্পর্কগুলো আমাদের কাজে লাগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।